প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম অবরুদ্ধ অবস্থায় রয়েছেন খুলনা প্রেস ক্লাবের মধ্যে। ঘন্টা পর ঘন্টা তাকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নিশ্চয়ই আমরা এটিকে সমর্থন করি না, কিন্তু কেন, কি কারণে এগুলো ঘটছে, শফিকুল আলম সাহেবরাই নিশ্চয়ই এর জবাব দিতে বাধ্য। নিজের পোষা সাপ নিজেকেই অবশেষে দংশন করলো, নিজেকেই ছোবল মারলো। অনেক যত্নে লালন করা সাধনার ফল যখন নিজেকেই আক্রমণ করে তখন নিজের কেমনটা লাগে সেটা বোধহয় জানাটা খুব জরুরি। বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা। একদিন আগেই তিনি বললেন যে বাংলাদেশে কোনো মব নেই। দুদিন আগে বলেছেন। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হায়দার আলীর একটা গানের কথা খুব মনে পড়ছে। আমি ফাইসা গেছি মাইনকার চিপা। পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে খুলনার ছাত্র জনতা আন্দোলন করে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা প্লে করেছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, খুলনায় গিয়ে অবরুদ্ধ হলো রীতিমতো প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এবার মবের শিকার হলো প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কি তিনি মবের শিকার নাকি অন্য কিছু? এটাই কি প্রকৃতির খেলা? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা পুরো বিস্তারিত কয়েকটা প্রতিবেদন থেকে জেনে আসি, তারপরে কথা বলি। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা আপনাদের অভিব্যক্তিটা কমেন্ট করবেন, কি বলতে চান। এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই মবের শিকার হলো, এই মব জাস্টিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কিন্তু প্রতিবাদ উঠছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, প্রেস সেক্রেটারি কে কেন অবরুদ্ধ করলো, খুলনায় গিয়ে কেন এরকম অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হলো তাকে আমরা দেখি কয়েকটা প্রতিবেদন, এবং যারা অবরুদ্ধ করেছিল অবরুদ্ধকারীরা কি বলছে সেটাও আমরা শুনব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম অবরুদ্ধ অবস্থায় রয়েছেন খুলনা প্রেস ক্লাবের মধ্যে। ঘন্টা পর ঘন্টা তাকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নিশ্চয়ই আমরা এটিকে সমর্থন করি না, কিন্তু কেন, কি কারণে এগুলো ঘটছে, শফিকুল আলম সাহেবরাই নিশ্চয়ই এর জবাব দিতে বাধ্য। শফিকুল আলম হয়তো বিশেষ কাজে তিনি খুলনা গিয়েছিলেন, জেলা প্রশাসকের সঙ্গে সকালে বৈঠক করেছেন, সেখানে সাংবাদিকদের সঙ্গেও মত বিনিময় করেছেন। পরবর্তীতে শনিবার বিকাল 5টার দিকে তিনি স্থানীয় প্রেস ক্লাব পরিদর্শনে যান। সেখানে প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নেয় এবং এতটাই তারা অবস্থান নেয়, দৃঢ় করে যে প্রেস ক্লাবের ভিতর থেকে কেউ বের হতে পারছিলেন না। আমি যখন এই ভিডিওটি করছি রাত প্রায় 9:15 বাজে, প্রায় 4 ঘন্টা ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। যতটুকু আমি এখনো পর্যন্ত শুনেছি, যৌথ বাহিনীর সদস্যরা, সেনা সদস্য সহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছেছে তাকে উদ্ধার করার জন্য, কিন্তু তারপরেও যতদূর শুনেছি তিনি এখনো পর্যন্ত বের হতে পারেননি। এবং কি কারণে এটি ঘটলো, সেই তো মব ভায়োলেন্সের শিকার তিনি হলেন। খুলনাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাকি ছাত্রদের উপরে গুলি করেছিলেন সুকান্ত নামে একজন এসআই। তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়, পুলিশ পরবর্তী তাকে ছেড়ে দেয়। কেন ছেড়ে দেওয়া হলো, এই কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কেএমপির সদর দপ্তরে তালা লাগিয়ে দিয়েছিল মূল ফটকে। যদি ধরেও নেই যে এসআই সুকান্ত অপরাধ করেছেন, গুলি করেছেন, সত্যি সত্যি তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আন্দোলনের বা প্রতিবাদের তো আরো অনেক ধরনের ভাষা আছে। পুলিশ সদর দপ্তরের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়, প্রশাসন নিশ্চুপ থাকে। কেএমপি কমিশনারের পদত্যাগ না করানো পর্যন্ত বা তিনি পদত্যাগের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখবেন, বের হতে দিবেন না, এমন ঘোষণা দেওয়া হয়েছে। যেহেতু কেএমপি কমিশনার জানিয়েছেন যে
প্রাথমিক তদন্ত চলছে, তাতে যদি তিনি প্রাথমিকভাবে অপরাধী প্রমাণিত হন তখন তাকে আটক করা হবে। এখানেও মজার বিষয়, যখন অন্য কোনো অভিযুক্ত অপরাধীকে আটক করা হচ্ছে তখন আর কোনো তদন্ত হয় না, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আটক করে ফেলা হয় এবং জামিন তো হচ্ছে না, সেগুলো অন্য প্রসঙ্গ। যাই হোক, বিষয়টি হচ্ছে, আগেই বলেছি, প্রেস সচিব অবরুদ্ধ হয়ে আছেন, এটিকে আমরা কোনোভাবে সমর্থন করি না, কিন্তু এটা তো প্রকৃতির খেলা। এই যে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স, এই মব ভায়োলেন্সকে তো প্রশ্রয় দেওয়া হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে। দুদিন আগে একটি অনুষ্ঠানে এই প্রেস সচিব মিস্টার শফিকুল আলম কি বললেন, তিনি এই যে মব ভায়োলেন্স সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন স্থানে, সেগুলোকে তিনি মব বলতে রাজি নন। এগুলোকে তিনি কি বলতে চান, যারা এগুলো করছেন তারা হচ্ছেন প্রেশার গ্রুপ, তারা একসাথে আন্দোলনের মাধ্যমে তারা নাকি দাবি আদায় করার চেষ্টা করছেন, অথবা তাদের এগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি কি বলেছিলেন এর মধ্যে আপনারা জানেন, এর আগেও তিনি এই ধরনের মন্তব্য করেছেন, সে বিষয়ে আমি কথা বলেছি। তিনি বলছিলেন যে মব নয়, সম্প্রতি যা ঘটছে সেটি হচ্ছে প্রেশার গ্রুপ, এবং সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার, অর্থাৎ আওয়ামী লীগ আমলের 15.5 বছরের যে সাংবাদিকতা চলেছে, সাংবাদিকতার ব্যর্থতার কারণে এইগুলো ঘটছে। এটা কোন ধরনের সংজ্ঞা? তিনি আবার ওই প্রোগ্রামে বলছিলেন গত 15 বছরে এই গ্রুপের ন্যূনতম নাগরিক স্বাধীনতা ছিল না, অর্থাৎ যারা এগুলো করছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছরের 28 জুলাই কিছু শীর্ষ সাংবাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন এদের খুন করেন, পুলিশ গুলি করছে না কেন, কেউ তখন প্রতিবাদ করেনি কেন? আচ্ছা, এই কথাগুলো বা তিনি কোথায় পেলেন? আমি আগেও বলেছি, এখনো প্রশ্ন করছি একই প্রসঙ্গে, কেন তিনি এই কথাগুলো বলছেন? এবং তিনি তো প্রশ্রয় দিয়েছেন, এতটাই প্রশ্রয় দিয়েছেন, সেই মব ভায়োলেন্সের শিকার তিনি হয়েছেন। এবং 5 আগস্টের পর থেকে যা কিছু ঘটছে, হাইকোর্ট প্রাঙ্গণে বিচারকদের অপসারণের দাবি থেকে শুরু করে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোষর হিসেবে ঘোষণা কেন দেওয়া হবে না, তাদেরকে নিষিদ্ধ কেন করা হবে না, ঘোষণা দিয়ে জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর করা হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো, পরবর্তীতে বুলডোজার বাহিনী সম্পর্কে আমরা সবাই জানি। ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বর ভবন, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ভবন, যেভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা কেন নেওয়া হবে? তাদের বিরুদ্ধে কথা বলতেই তো ভয় পাই, মব শব্দটা উচ্চারণ করতে চায় না, সেটা আমরা বুঝি না কেন। ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে আছেন এই কথিত ছাত্র নেতাদের উপরে। এই ছাত্র নেতারা তো একসময় মানুষের সমীহের পাত্র ছিল, কিন্তু মানুষ আস্তে আস্তে তাদের প্রতি যেভাবে ক্ষুব্ধ হচ্ছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার প্রশাসনের কারোরই ন্যূনতম কোনো টু শব্দটি উচ্চারণের সাহস নেই। এই যে টু শব্দটি উচ্চারণের সাহস নেই, তার একটা ফলশ্রুতিতে প্রতিক্রিয়ায় কি হয় তা তো আমরা দেখছি। আজকে যৌথ বাহিনীর সদস্যরা গিয়েও প্রেস সচিবকে উদ্ধার করতে পারছে না। তারা আলটিমেটাম দিয়েছে, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আলটিমেটাম দিয়েছে, পুলিশ কমিশনার, পিএমপির কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ না হওয়া পর্যন্ত তারা প্রেস ক্লাব থেকে কাউকে বের হতে দেবে না। দেবালয়ে আগুন লাগলে স্বয়ং দেবতাও রক্ষা পায় না। এই মব ভায়োলেন্স যে পরবর্তীতে গিয়ে সরকারের আরো ঊর্ধ্বতন শক্তিশালী কারো বিরুদ্ধে সংঘটিত হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও যে মব ভায়োলেন্স শিকার হয়ে পদত্যাগ করতে হবে না, তার নিশ্চয়তা কি? এইটাই প্রকৃতির প্রতিশোধ। খুনি মরে খুন হয়ে একটা কথা আছে না, আমি পানিতে যতটুকু নামবো ততটুকু আমাকে ভিজতে হবে। আজকে প্রশ্রয় দিয়ে দিয়ে এই সন্ত্রাস সৃষ্টিকারীদেরকে এই অবস্থা আনা হয়েছে। এখন প্রেস সচিব কি বলবেন? এটাও প্রেশার? নিশ্চয়ই বলতে পারেন, সাধ্য তো নেই, সাহস নেই তাদের বিরুদ্ধে কথা বলার। কারণ কথা বলতে গেলেই তাকেও পদচ্যুত করা হতে পারে। যেমন নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, পদত্যাগ করার পরেও তাকে পাশে বসিয়ে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদার ব্যক্তি এই প্রেস সচিব পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন এবং বলেন যে নাহিদের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। সরকারি পর্যায়ে একজন কর্তা ব্যক্তি হয়ে কিভাবে আরেকটা রাজনৈতিক দলের নেতা সম্বন্ধে এ ধরনের মন্তব্য করেন? আর এটা নাকি নির্দলীয় সরকার। আমাদের দেখার বাকি রয়েছে অনেক, আমরা এগুলো আশা করি না, আমাদের আকাঙ্ক্ষার মধ্যে রাখতে চায় না, কিন্তু আমাদের দুর্ভাগ্য হয়তো এমন আরো অনেক কিছু দেখা লাগতে পারে। এর থেকেও কি আমাদের প্রেস সচিবরা শিক্ষা নেবেন না? পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে খুলনার ছাত্র জনতা আন্দোলন করে আসছে। আমরা একাধিকবার আলটিমেটাম দিয়েছি, আমরা গত 4 দিন ধরে রাজপথে নামতেছি, কারুর কোনো সাড়া আমরা দেখি নাই। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা বারবার আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা তো কোনো সাড়া দেনই নাই, বরং
খুলনা শহরে যারা দেখভালের দায়িত্ব যাদের, খুলনার জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে খুলনায় যারা আছেন, তারা কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই, কেউ আমাদের আশ্বস্ত করেন নাই, কেউ আমাদের পাশে এসে দুইটা কথা বলেন নাই। অথচ আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি আপনারা সবাই জানেন। আমরা মাননীয় প্রেস সচিবকে জানিয়েছি আজকের এই কর্মসূচি শেষ করে আমরা বাড়ি যেতে পারবো কিনা, সেই নিরাপত্তা আমার এই শহরে নাই। প্রতিদিন একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্র, এইগুলা যেন এই শহরের প্রতিদিনকার নিয়মিত ঘটনা হয়ে গেছে। কেউ এগুলো সম্পর্কে কথা বলেন, খুবই স্বাভাবিক ঘটনা হিসাবে এইগুলা মানুষ দিচ্ছে। আমরা আজকে যখন জানতে পারলাম যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয় এখানে এসেছেন, তখন আমরা এখানে এসেছি। একটা ভুল বক্তব্য ছড়ানো হয়েছে যে আমরা প্রেস সচিব মহোদয়কে নাকি অবরুদ্ধ করে রেখেছি। ভাই, আমরা কেন অবরুদ্ধ করব? প্রেস সচিব মহোদয় আমাদের খুলনার অতিথি, তিনি অনেক সংগ্রামী মানুষ, তিনি লড়াকু মানুষ। আমরা তাদেরকে খুলনায় সাধুবাদ জানিয়েছি, আমরা তাকে স্বাগতম জানিয়েছি। আমরা শুধু তার কাছে একটা অনুরোধ রেখেছি যে মাননীয় প্রেস সচিব মহোদয়, এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের উপর ভর করে আপনি এখানে এসেছেন। আমরা যারা আহত হয়েছে, আমরা যারা জুলাই অভ্যুত্থানে রাজপথে নেমেছিলাম, তাদের প্রতি আপনার একটা দায়বদ্ধতা রয়েছে, এই খুলনাবাসীর প্রতি আপনার একটা দায়বদ্ধতা রয়েছে। এই জন্যই আমরা আপনাকে জানাতে এসেছি যে গত 4 দিনে কেউ আমাদের কথা শোনে নাই। গত 4 দিনে আমরা যে রাজপথে ছিলাম, আপনারাই এই সাংবাদিক বৃন্দ, আপনারাই নিউজ স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টিগোচর হয় নাই, সেগুলোকে আইজিপি মহোদয়ের দৃষ্টিগোচর হয় নাই, তারা কেন কোনো রেসপন্স করে নাই, আমরা এটা প্রেস সচিব মহোদয়কে জানাতে এসেছিলাম। আমরা জানাতে এসেছিলাম দেশটা কিভাবে চলছে, যাদেরকে খুলনার জেলা প্রশাসকের দায়িত্বে বসানো হয়েছে, যাদেরকে বড় বড় জায়গায় বসানো হয়েছে, তারা কি শুধু দায় সারা কাজ করছে, তাদেরকে আমাদের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, আমরা এগুলাই জানাতে এসেছিলাম। আমরা প্রেস সচিব মহোদয়কে বলেছি, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনি প্রধান উপদেষ্টা মহোদয়কে অবগত করুন, খুলনার মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। খুলনা আজ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং দুর্নীতিবাজ আওয়ামী লীগের এবং পুলিশ লীগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং তাদেরকে শেল্টার দিচ্ছে খুলনার এই পুলিশ কমিশনার জুলফিকার আলী। আরো কয়েকজন বড় বড় কর্তা রয়েছেন। আমরা প্রেস সচিব মহোদয়কে পার্সোনালি সেটা জানাতে চেয়েছি, তিনি যদি ব্যবস্থা নেন আমরা তাহলে আর সেগুলো মিডিয়ায় আনতে চাই না, আমরা শান্তিপূর্ণ একটা অবস্থান চাই। আমরা প্রেস সচিব মহোদয়কে বলেছি আজ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আমরা এখানে এসেছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, প্রেস সচিব মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন তিনি আগামীকালকের মধ্যে তিনি এগুলো প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং তিনি আগামীকালকের মধ্যে আমাদের একটা রেজাল্ট দিবেন। বাট আমাদের বক্তব্য হচ্ছে কেএমপি কমিশনারের পদত্যাগ নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না। আমরা বলেছি এই আন্দোলনে কোনো 2-4 জন নেতৃত্ব দিচ্ছে না, এই আন্দোলনে খুলনার মিনিমাম 200 জন নেতৃত্ব দিচ্ছে। আপনি ঘরে ফিরে গেলেও আন্দোলন থেমে যাবে না, আমরা সেটা প্রেস সচিব মহোদয়কে জানিয়েছি। আমাদের সিদ্ধান্ত, আমাদের দাবি একটাই, তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা প্রেস সচিব মহোদয়কে বলেছি যে আপনি আমাদের অনতিবিলম্বে আপনি আগামীকালকের মধ্যে আপনি আপনাদের সিদ্ধান্তটা জানিয়ে দেন। এবং প্রেস সচিব মহোদয় অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের কথা শুনেছেন এবং তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন, অত্যন্ত অমায়িক ভাবে তিনি আমাদের সাথে কথা বলেছেন। এই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে পরবর্তী 24 ঘন্টা আমরা পর্যবেক্ষণে রাখতে চাই এবং যদি পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই কেএমপি কমিশনারকে সরিয়ে দেওয়া না হয় তাহলে 24 ঘন্টা পর আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা বলতে চাই এই ডিসি সাউথ, ডিসি নর্থ, কেএমপির যে 8টা থানা, আপনাদের তো থাকার কোনো দরকার নাই, আপনারা তো নিরাপত্তা দিতে পারেন না, কি জন্য আপনাদের বসিয়ে বসিয়ে বেতন দিব? আমরা 5 তারিখের পরে আমরা আরো ভালো নিরাপত্তা দিয়েছিলাম, আপনারা সাংবাদিক বৃন্দ সেটা সাক্ষী। তো আমরা বলতে চাই বসিয়ে বসিয়ে আমরা আপনাদের বেতন দিতে চাই না, আমাদের এই কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনাদের বসে বসে আপনারা বেতন দিবেন, এটা আমরা হতে দিতে চাই না। যদি আগামী 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা 24 ঘন্টা পরে কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং কেএমপির 8টা থানা ঘেরাও হবে, ডিসি সাউথ ঘেরাও হবে, ডিসি নর্থ ঘেরাও হবে, কমিশনার ঘেরাও হবে, খুলনা অচল হবে। নিজের পোষা সাপ নিজেকেই অবশেষে দংশন করলো, নিজেকেই ছোবল মারলো। অনেক যত্নে লালন করা সাধনার ফল যখন নিজেকেই আক্রমণ করে তখন নিজের কেমনটা লাগে সেটা বোধহয় জানাটা খুব জরুরি। বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা। একদিন আগেই তিনি বললেন যে বাংলাদেশে কোনো মব নেই, 2 দিন আগে বলেছেন বাংলাদেশে কোনো মব নেই। আপনারা যেটাকে মব বলছেন সেটা এক ধরনের প্রেশার ক্রিয়েট। যে মবকে সযত্নে লালন করেছেন তিনি এবং তার সরকার, সেই মবই অতঃপর
শফিকুল আলমের দিকে হানা দিল, শফিকুল আলমকে আক্রমণ করলো, তাকে অবরুদ্ধ করে রাখলো। তেমন ঘটনা ঘটেছে আজকে কিছুক্ষণ আগে খুলনায়। এই ভিডিও যখন করছি তার 40-45 মিনিট আগে পর্যন্ত এই ঘটনা চলছে, এমন রিপোর্টই নিশ্চিত করছে গণমাধ্যম। কি হচ্ছে ওখানে? মবের কবলে পড়লেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। কেন হলো, কি হলো, সেই আলোচনা করবো এই ভিডিওতে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তার কথা। মবের পক্ষে তিনি প্রচণ্ড সোচ্চার ছিলেন। দুদিন আগে একেবারে ফর্মালি সাংবাদিকদের বলেছেন যে দেশে কোনো মব নেই, আপনারা যেটাকে মব বলছেন সেটাকে আমরা বলছি প্রেশার ক্রিয়েট করা, এক ধরনের প্রেশার ক্রিয়েট করা। যারা 15-17 বছর ধরে নানাভাবে বিক্ষুব্ধ হয়ে আছে তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে যে এটা করতে হবে। যে মবকে লালন পালন করেছেন তিনি এবং তার সরকার যত্নে সযত্নে নিজের ঘরে রেখেছেন, আশকারা দিয়েছেন, পেছনে মদত দিয়েছেন, সহায়তা দিয়েছেন এবং সরকারের পৃষ্ঠপোষকতাতেই এত মব হওয়ার সুযোগ পেয়েছে বলে নানাজন অভিযোগ করেন। সেই মবের কবলে তিনি নিজেই পড়লেন। খুলনা প্রেস ক্লাবে মব করে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত, অর্থাৎ রাত 8টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখার খবর আমরা জানি এবং সেই খবরটি নিশ্চিত করছে গণমাধ্যম ঢাকা ট্রিবিউন। আর ঢাকা ট্রিবিউন তার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। শিরোনামটার পাশাপাশি সেই যে অবরুদ্ধ করে রাখার ছবি, সেই ছবিটাও আপনি আলাদাভাবে দেখে নিতে পারেন। সেখানে শিরোনামে বলা হচ্ছে খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ প্রেস সচিব শফিকুল আলম। অর্থাৎ প্রেস ক্লাবে ছাত্র জনতা তাকে অবরুদ্ধ করে রেখেছে, তাকে বের হতে দেয়া হবে না, তিনি বের হতে পারবেন না, তাকে এখানেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়। তার মানে একেবারে স্পষ্ট মবের কবলে এবার শফিকুল আলম পড়লেন। কি দাবি, কি হয়েছে সেখানে? খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে তাকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, যাদেরকে সযত্নে লালন করেছেন তিনি এবং তার সরকার। যে কোনো মব ক্রিয়েট করার ক্ষেত্রে কিছু বলেননি, চুপ করে থেকেছেন। তাদের মবে এবার তিনি অবরুদ্ধ হলেন। বিকেল থেকে এই ঘটনা ঘটে। প্রেস সেক্রেটারি সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে খুলনা প্রেস ক্লাবে এলে সন্ধ্যায় এই ঘটনাটা ঘটে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা খবর পেয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন, প্রেস ক্লাব ঘেরাও করেন। এর ফলে প্রেস ক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েন প্রেস সচিব। এ সময় আন্দোলনকারীরা কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রেস সচিবকে সেখান থেকে বের হতে দেয়া হবে না, এমনটা নিশ্চিত করেছে। ঢাকা ট্রিবিউন যেটা বলছে যে 7:30 পর্যন্ত তারা এই রিপোর্টটা যখন লেখে, সেই 7:30 পর্যন্ত প্রেস সচিব অবরুদ্ধ হয়েছিলেন। তার মানে হচ্ছে যে একেবারে স্পষ্ট মব যে এটা করতে হবে, না করলে আপনাকে এখান থেকে যেতে দেয়া হবে না। মানে জোর জবরদস্তিমূলক কর্মকাণ্ড। গণমাধ্যম কর্মী মোস্তফা জামান পপলু ঢাকা ট্রিবিউনকে বলেছেন, প্রেস সচিব জেলার প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের মত বিনিময় সভা শেষে বিকেল 5টার দিকে খুলনা প্রেস ক্লাব পরিদর্শন করতে আসেন। এরপরে ছাত্র জনতার আন্দোলনের একটি অংশ প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেয়, ফলে ক্লাব থেকে কেউই বের হতে পারেননি। এই অবস্থায় প্রেস সচিবও অবরুদ্ধ হয়ে আছেন। আন্দোলনকারীরা এক পর্যায়ে বলতে থাকেন, কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে ঘোষণা না দিলে প্রেস সচিবও বের হতে পারবেন না। যে ছবি আপনাদেরকে দেখিয়েছি সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রেস ক্লাবের ভেতরে ওই তথাকথিত যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা ঢুকে পড়ে গেট আটকে দিয়েছে এবং পুলিশের গাড়ি পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে, তাদেরকে বের হতে দেয়া হচ্ছে না। এখন প্রেস সেক্রেটারি কি বলবেন? এটাকে মব বলবেন না, নাকি এবারও বলবেন যে না এটা মব না, তারা আমার সঙ্গে আলাপ করতে এসেছিল? সেভাবেই কি দায় এড়াবেন? আর এভাবে দায় এড়িয়ে গত 11 মাসে দেশে যত মব ঘটিয়েছেন তারা, সেগুলোর বিহিত কি করতে পারবেন? আমার মনে হয় যে নিজে যখন আক্রান্ত হলেন মবে, তখন একটা উপলব্ধি তিনি সরকারকে বর্ণনা করবেন এবং সেই উপলব্ধির ক্ষেত্রে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তত দেশে যদি মব কালচার বন্ধ হয় তাহলে দেশের জন্য সেটা ভালো হবে। দর্শক, আপনার কি মনে হয়? বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হায়দার আলীর একটা গানের কথা খুব মনে পড়ছে, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। আমাদের গণশত্রু ডাস্টবিন শফিক, ডক্টর ইউনূসের যে প্রেস সচিব, তাকে নিয়ে গত 2 দিন পূর্বে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে পৃথিবীতে এত নির্লজ্জ, এত বেহায়া ব্যক্তি আমি খুব কম দেখেছি। এবং এই গণশত্রু ডাস্টবিন শফিক যে ইতিহাস স্থাপন করেছে বাংলাদেশে, যে নজির স্থাপন করেছে, যে বাজে কিছু কালচার সে সৃষ্টি করেছে, তার জন্য তাকে চরম ভুগতে হবে।
তার স্ত্রী, সন্তান এবং তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই তাকে ত্যাগ করেছে ইতিমধ্যে। আপনারা জানেন কিনা জানি না, সে নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে সে তার যে আশেপাশে পাড়া প্রতিবেশী তাকে সবাই গণশত্রু ডাকে, ইতিমধ্যে গণশত্রু ডাকে। তিনি কিন্তু এখন ক্ষমতার সর্বোচ্চ স্থানে বসে রয়েছে, ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি, অনেক বড় জায়গা। কিন্তু প্রত্যেকটা জিনিসের যে একটা প্রতিক্রিয়া থাকে, প্রত্যেকটা ক্রিয়ার, এটা গণশত্রু ভুলে গেছিল। দেখেন, এই প্রেস সচিব শফিকুল আলম ইউনূসকে বিতর্কিত করেছে, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। বিভিন্ন ধরনের কথা, এমন কোনো প্রসঙ্গ নাই, এমন কোনো ইস্যু নাই, প্রত্যেকটা ইস্যুতে সে বিভ্রান্তিকর মন্তব্য করেছে, বিভ্রান্তিকর কথা বলেছে, বিভ্রান্তিকর সব কি বলবো বিভিন্ন বিষয় ছড়িয়ে দিয়েছে সব জায়গায়। আমি গত 2 দিন পূর্বে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, স্ট্যাটাসে লিখেছিলাম হাসনাত সার্জিসদের যেমন বাজে একটা পরিস্থিতি সৃষ্টি হবে ডক্টর ইউনূসের ক্ষমতা চ্যুতির পর, সব থেকে বাজে পরিস্থিতি হবে এই ডাস্টবিন শফিকের। কারণ এই ডাস্টবিন শফিক আওয়ামী লীগের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দলকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন বানিয়ে সেটা বইমেলাতে প্রদর্শন করেছে, সেখানে ময়লা ফেলে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে, এরপর বিএনপির নেত্রী রুমিন ফারহানাকে মূর্খ বলেছে। মানে প্রত্যেকটা রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহৎ 2টা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই 2টা দলের প্রত্যেকটা নেতাকর্মীকে অপমান অপদস্থ করেছে, বিভিন্নভাবে ব্যঙ্গ করেছে। আমি বলেছিলাম তার ঠিক 24 ঘন্টা পার হয়নি, আজকে খুলনায় ডাস্টবিনকে সাধারণ শিক্ষার্থী নামধারী জনতারা আটকে রেখেছে। শুধু মিডিয়াতে এসেছে, আটকে রেখেছে। বাংলাদেশের মিডিয়া তো আসলে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিউজ করতে পারবে না। তা আমাদের কাছে যে ইনফরমেশন আছে, যে তথ্য আছে, ওকে গণধোলাই দেওয়া হয়েছে, ওকে বেধড়ক কেলানো হয়েছে, ওকে বেধড়ক পিটিয়ে তারপর আটকে রাখা হয়েছে। হয়তো বা তাদের কোনো দাবি দেওয়া আছে। প্রিয় দর্শক, একটা ভিডিও আমার কাছে এসেছে, আপনারা একবার দেখেন। খুলনা প্রেস ক্লাবের সামনে এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্র জনতা অবরুদ্ধ করে রেখেছে। প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুলনা প্রেস ক্লাবের চারপাশে জনগণ ভিড় করে রেখেছে এবং ও পাশে আমরা যেটা ঢোকার সময় দেখতে পারলাম, সে পাশে প্রশাসনিক কর্মকর্তা, যৌথ বাহিনী এবং সেনাবাহিনী অবস্থান করছে, প্রবেশ করেছেন তার নিরাপত্তার স্বার্থে। জাস্ট একটা পয়েন্ট আপনারা চিন্তা করেন, ডক্টর ইউনূস রানিং ক্ষমতায়, প্রেস সচিব শফিকুল আলম ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি, এই মুহূর্তে সে খুলনার প্রেস ক্লাবে আটক রয়েছে। তাকে যৌথ বাহিনী, সেনাবাহিনী সমেত তাকে ওইখান থেকে উদ্ধারের জন্য গিয়েছে, বাট তারা কোনো সাহস করতে পারছে না, তাকে সেখান থেকে বের করার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নাই। জাস্ট একবার থিঙ্ক করেন যে ক্ষমতায়, সর্বোচ্চ ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়ে আছে, এর মধ্যেও সে খুলনার মতো জায়গায়, প্রেস ক্লাবের মতো জায়গায় গিয়ে সে আটক, অবরুদ্ধ, এবং সেখানে তাকে যৌথ বাহিনী পর্যন্ত বের করতে পারছে না। তাহলে জাস্ট চিন্তা করেন, যখন এদের ক্ষমতা চলে যাবে, এরা যখন ক্ষমতা থেকে সরে যাবে, ডক্টর ইউনূস যখন চলে যাবে, এদের পরিণতি কি হবে? জাস্ট চিন্তা করেন। এজন্য বলি, ক্ষমতার দাম্ভিকতা কখনো দেখাইতে হয় না। ক্ষমতার যে একটা উত্তপ্ত কড়াই, ডক্টর ইউনূস 8ই আগস্ট সেই উত্তপ্ত কড়াইয়ের উপরে এসে বসেছেন। তিনি ভাবেন না একবারও যে উত্তপ্ত কড়াইয়ের দীর্ঘ সময় বসে থাকলে তার পশ্চাদেশ, বাংলা একদম খাস বাংলা ভাষায় বললে, তার পাছা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তিনি সেটা ভাবেন না। এবং তিনি এটাও ভাবেন না তিনি যাদেরকে নিয়ে বসবেন সেই কড়াইয়ের উপর, তাদের অবস্থা আরো বেশি বেগতিক হবে, কারণ সবাই তো ডক্টর ইউনূসের মতো ইন্টারন্যাশনাল প্লেয়ার না। প্রিয় দর্শক, আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি জানতাম এগুলো হবে, টুডে অর টুমরো এগুলো হবে। ধীরে ধীরে শুরু হয়েছে, বাংলাদেশের মানুষ এদের দুর্বৃত্তায়ন সম্পর্কে অবগত হয়েছে, বুঝতে সক্ষম হয়েছে এরা যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি, এরা যে পাকিস্তানি রাজাকারদের উত্তরসূরি, এরা যে আইএসআই ব্যাকড সরকার ব্যবস্থায় তারা পরিচালিত করছে বাংলাদেশকে, এরা সর্বোপরি পাকিস্তান পন্থার মানুষ। বাংলাদেশের মানুষ তো মুক্তিযুদ্ধপন্থী মানুষ, তো এদেরকে ছাড়বে না, খুবই স্বাভাবিক, ছাড়বে না। এই যে শুরু হয়েছে, শফিককে পিটানো হয়েছে, গণধোলাই দেওয়া হয়েছে, এটা নিশ্চিত আমি বলতেছি আপনাদেরকে। এগুলা মিডিয়াতে আসবে না, বাংলাদেশের মিডিয়াতে আপনারা পাবেন না। ভিডিও ফুটেজ, পেটানোর ফুটেজ এখন হাতে আসে না, আসলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন আর চিল করেন সবাই। আপনারা কেন এত হতাশ হচ্ছেন? চিল করেন, এদের সময় শেষ, এদের ঘড়ির কাঁটা টুক 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 করে বাঁচতেছে, যে কোনো সময় এদের সময় ক্লোজ হয়ে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত, অভিব্যক্তিটা কমেন্ট করে জানাবেন কি বলতে চান। প্রেস সচিব, প্রেস সেক্রেটারি শফিকের সাথে যেটা হয়েছে সেটা কি ঠিক হয়েছে? আপনারা কি ভাবছেন বা আপনাদের অভিব্যক্তিটা কি মনে হয়? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যেই মব জাস্টিসের বিরুদ্ধে এতদিন ধরে যেই মানে কথা বলে আসছি আমরা, এর বিরুদ্ধে যে আমরা আওয়াজ তুলছি, সরকার কিন্তু কোনো গুরুত্বই দিচ্ছে না। কিন্তু এবার মব এর শিকার হলো প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজেই।
এখন তিনি বুঝতে পারলেন এই মব জাস্টিস কতটা ভয়ঙ্কর। খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করার পরে অবরোধের শিকার রীতিমতো। সেনাবাহিনীর সহযোগিতায় তিনি সেখান থেকে উদ্ধার হয়ে এসছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কি বলবো, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছে প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যা 7টায় খুলনায় প্রেস ক্লাবে এই বৈঠক করেন তিনি এবং এই বৈঠক শেষে রীতিমতো তিনি অবরুদ্ধ হয়ে পড়েন এবং তারপরে তিনি এই মব জাস্টিসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান সরকারকে এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন, প্রশাসনকে নির্দেশ দেন যে এর বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন ভাই, এতদিন যে আমরা মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলছিলাম, তখন কি কথা কানে যায়নি?